হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি উদ্ভাস উইকলি এক্সাম 9 স্থির তড়িৎ যে চ্যাপ্টারটি আছে তার ফিজিক্স প্রশ্ন সলিউশনে। তো আজকের এই প্রশ্নটা পেতে আমার অনেক লেট হয়ে যাওয়ার কারণে ভিডিওটা হচ্ছে একটু দেরি করে দেওয়া হচ্ছে। তোমাদের মধ্যে থেকেই এক দুজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলে, তো ধন্যবাদ সবাইকে দিচ্ছি আমি যে প্রশ্নটা আমাকে দেওয়ার জন্য। তো সেখান থেকে কিছু প্রশ্ন আমি নিয়েছি যেগুলো মনে হয়েছে যেগুলো আলোচনা করার মতো, তো সেগুলো একটু সলিউশন করার ট্রাই করেছি আমি। এরকম 7-8টা প্রশ্ন আমরা আজকে সলভ করার ট্রাই করব। প্রথম যে প্রশ্নটা এখানে আমি নিয়েছি সেখানে বলা আছে কি দেখো, এবিসিডি বর্গের এ বি সি বিন্দুতে যথাক্রমে +2 ন্যানোকুলম, +3 ন্যানোকুলম এবং -4 ন্যানোকুলম চার্জ আছে এই এ বি এবং সিতে। +2 ন্যানোকুলম মানের একটি চার্জকে ডি বিন্দু থেকে ও বিন্দুতে আনতে কি পরিমাণ কাজ করতে হবে এটা আমাকে বের করতে বলা হয়েছে। তো আমাকে যখনই এরকম কিছু বলা থাকবে যে তড়িতের চ্যাপ্টারে, স্থির তড়িতের চ্যাপ্টারে আমাকে যখন কাজের মান বের করতে বলা হবে তখন আমরা বিভবের কনসেপ্টটা মনে রাখবো, কারণ আমরা জানি যে বিভব থেকে কাজ কিন্তু রিলেটেড বিভবের সাথে। তো আমরা কাজের যে সূত্রটা জানি বা বিভবের যে সূত্রটা জানি সেটা কি, যে একটা বিন্দুর বিভব পার্থক্য সমান হচ্ছে W/Q, তাই না? যে একক পরিমাণ চার্জকে অসীম দূরত্ব থেকে একটা জায়গায় আনতে, একটা বিভবের একটা ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে কি পরিমাণ কাজ করতে হবে সেটাকেই আমরা বিভব বলি। তো যেহেতু আমাকে এখান থেকে বলা হচ্ছে যে ডি বিন্দু থেকে ও বিন্দুতে আনতে হবে, তার মানে এই ডেল্টা ভি হচ্ছে আসলে কি হবে তাহলে, যে ডি বিন্দু থেকে ও বিন্দুতে আসতে এই যে বিভব যে পার্থক্যটা, এই পার্থক্যের কারণে কি পরিমাণ কাজ হওয়া উচিত সেটা আমরা বের করে জাস্ট এই ইকুয়েশনে ইনসার্ট করব। তো আমি এই যে ইকুয়েশনটা সেটা হচ্ছে জেনারেট করে রাখলাম, এই ইকুয়েশনটা আমি সাইডে লিখে রাখি। পরবর্তীতে আমি সবগুলো ভ্যালু বের হয়ে গেলে এখানে হচ্ছে শুধুমাত্র সবগুলো ভ্যালু ইনসার্ট করলেই হয়ে যাবে। তো এটাই করবো আমি। এক এক করে যেটা করব সেটা হচ্ছে দুইটা আলাদা বিন্দুতে বিভবের মান বের করার ট্রাই করবো। একটা হচ্ছে ও বিন্দুতে আর একটা হচ্ছে ডি বিন্দুতে, এবং দুইটাই হচ্ছে এখানে যদি বসিয়ে দিই তাহলে আমি কৃত কাজের মান পেয়ে যাব, কারণ আমার কিউ এর ভ্যালু বলে আছে প্রশ্নে যে 2 কুলম ন্যানোকুলম মানে যে চার্জটাকে একে আমি হচ্ছে একটা থেকে আরেকটা বিন্দুতে নিয়ে আসবো, তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে 2 ন্যানোকুলম। আর এই তিনটা বাকি যে তিনটা চার্জ আছে এই তিনটা চার্জের জন্য ডি বিন্দু এবং ও বিন্দুতে কি কি ধরনের বিভব হচ্ছে জেনারেট হচ্ছে সেই বিভবের মানটা আমাকে বের করতে হবে। তো তার আগে একটা কাজ করি, বিভবের মান যদি আমাকে বের করতে হয়, আমি যদি বলি হচ্ছে ডি বিন্দুতে বিভবটাকে বের করতে চাই, এটাকে আমি ভিডি নাম দিই। যে ডি বিন্দুতে বিভবের সূত্র কি? বিভবের সূত্র হচ্ছে 1/4πε0 Q/R, এরকম। তাহলে এখানে 1/4πε0 এর মান কত? 9 × 10⁹। এখানে তিনটা আলাদা চার্জ আছে। এতে আছে 2 ন্যানোকুলম, তাহলে এ থেকে ডি এর দূরত্ব হচ্ছে 1 মিটার, তাহলে এটা হবে 2 ন্যানোকুলম। আচ্ছা দেখো, সবগুলোই কিন্তু ন্যানোকুলম। তুমি চাইলে কিন্তু বারবার আলাদাভাবে 2 × 10⁹ লিখতে পারো, অথবা একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যেহেতু তিনটা আলাদা চার্জের জন্য আমি হিসাব করছি, সবগুলো যেহেতু ন্যানোকুলম এককে দেয়া, আমি ন্যানোকুলম পার্টটাকে একবারে হচ্ছে সাইডে লিখি এভাবে। ন্যানোকুলমকে আমি হচ্ছে কুলম্বে কনভার্ট করলে কি 10⁻⁹ হবে, এই কারণে আমি এটাকে বাইরে লিখে দিলাম। এখন এ বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব, যেহেতু আমি ডি বিন্দুতে বিভব নির্ণয় করছি, তাহলে যেই বিন্দু থেকে চার্জটা আছে তার থেকে তার দূরত্বটা লাগবে। তাহলে এডি এর দূরত্ব প্রশ্নে দেয়া আছে 1 মিটার, তাহলে আমি লিখবো এর জায়গায় হচ্ছে 2 ন্যানোকুলম, 10⁻⁹ তো বাইরে আছে, তো ন্যানোকুলমকে আমি কুলমে কনভার্ট করে ফেলেছি, আর এর ডিস্টেন্সটা হচ্ছে 1। একই রকমভাবে বি বিন্দু থেকে যদি ডি বিন্দুর কথা বলি তাহলে আমাকে বিডি এর দূরত্ব কিন্তু বের করতে হবে। তাহলে দেখো, এটা যেহেতু একটা বর্গের কথা বলা, তার মানে বর্গের প্রত্যেকটা বাহু হচ্ছে 1 মিটার করে, তাহলে এই কর্ণের দৈর্ঘ্যটা আগে বের করে নিতে হবে। তো কর্ণের দৈর্ঘ্য আমি কীভাবে বের করবো? বিডি স্কোয়ার সমান আমি বলতে পারি যে এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো সেখান থেকে আমার বিডি এর যে ভ্যালুটা সেটা বের হয়ে আসবে, এটা আসবে √2 বা 1.414 মিটার। তো আমি এই ভ্যালুটাই বসাবো 1.414 যখন বি থেকে আমি হিসাব করছি। তো বি এর চার্জের মান কত? বি এর চার্জের মান হচ্ছে 3 ন্যানোকুলম, তাহলে এখানে 3 বসিয়ে দিলে হচ্ছে 10⁻⁹ তো বাইরে দিয়ে দিয়েছে আগেই। সেমভাবে পরেরটা হচ্ছে -4 ন্যানোকুলম, তাহলে এখানে -4 বসাবো, এবং এই ডিস্টেন্সটা কত হবে? সি থেকে, তাহলে সি থেকে ডি এর দূরত্ব কত? 1, তাহলে এখানে 1 বসিয়ে দিই।
এই সম্পূর্ণটা যদি ক্যালকুলেট করি তাহলে ডি বিন্দুতে কিন্তু আমি পেয়ে যাব যে আমার বিভবের মানটা কত। এটা অলমোস্ট আমার আসে 1.09 ভোল্টের মতো। সেমভাবে আমি যদি হচ্ছে ও বিন্দুতে বের করার ট্রাই করি তাহলে এটা আসবে 9 × 10⁹। সব দূরত্ব এখন নিতে হবে ও পর্যন্ত, অর্থাৎ এ থেকে ও, ডি থেকে ও, বি থেকে ও, সি থেকে ও, অর্থাৎ সবার দূরত্ব। তো যেহেতু এটা একটা বর্গ, আমরা জানি যে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে হচ্ছে সমদ্বিখণ্ডিত করে, তাহলে প্রত্যেকটা ভ্যালু আসলে সেম হবে। তুমি যেহেতু বিডি অলরেডি বের করেছ, তাহলে বিডিকে অর্ধেক করে দিলেই হচ্ছে ওবি পেয়ে যাচ্ছি। তাহলে ও বি বলি বা ও এ বলি বা ও সি বলি বা ও ডি বলি, সবগুলো আসলে সেম, এবং সেটা হবে এই ভ্যালুটার অর্ধেক 1.414 ডিভাইডেড বাই 2, এটা আসবে 0.707 মিটার। তাহলে আশা করি বুঝতে পারছো যে সব ক্ষেত্রেই ডিস্টেন্সটা সেম আসছে। তাহলে এটা কত আসবে, ওই আগের মতোই আমি চাইলে হচ্ছে এভাবে করে নিতে পারি, যেহেতু ন্যানো কুলম। তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে এভাবে লিখে নেই আলাদাভাবে, এবং ন্যানো কুলমটাকে কুলমে কনভার্ট করার জন্য 10⁻⁹ এটা আমি বাইরে লিখে দিই। এখন এখানে কত হবে চার্জগুলা, তো একটা হচ্ছে 2, একটা 3, একটা -4, এবং সবার ডিস্টেন্সই সেম 0.707। তো এটা 3বার না লিখে আমি যদি একটা টান দিয়ে নিচে লিখে দিতাম তাও হয়ে যেত। তো আমি জাস্ট একেবারে ভ্যালুটা বসিয়ে ম্যাথটা করাচ্ছি, আমি সূত্র লিখলাম না আর কি। তুমি যদি এখানে হিসাব করো তাহলে এখানে ও বিন্দুতে যে বিভবের মানটা বের হবে সেটা 12.73 আসা উচিত। তবুও ক্যালকুলেশনগুলো একটু নিজে করে নিও, আমি খুবই ফাস্ট ক্যালকুলেশন করার কারণে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তো 2 পয়েন্টের হচ্ছে বিভবের মান জানা হয়ে গেছে আমার, জাস্ট এখানে ইনপুট করতে হবে, কাজের মান বের হয়ে আসবে, অর্থাৎ কৃত কাজ সমান কিউ ইন্টু ভিডি মাইনাস ভিও। তাহলে কিউ এর ভ্যালু কত আসে, কিউ এর ভ্যালু তো দেওয়া আছে 2 ন্যানো কুলম, তাহলে 2 × 10⁻⁹, এবং ভিডি মাইনাস ভিও কত আসবে, ভিডি হচ্ছে 1.09, 12 - 73। ঠিক আছে, তাহলে এটার যদি আমি ভ্যালুটা হিসাব করি এটা দেখতে পাবো নেগেটিভ আসছে 2.33 10⁻⁸। নেগেটিভ আসার কারণ হচ্ছে তুমি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছ, ডি থেকে এ, অর্থাৎ তুমি অপোজিট ডিরেকশনে যাওয়ার কারণে এটা হচ্ছে ঋণাত্মক কাজ আকারে আসছে। এটা সমস্যা না, পজিটিভ আসুক ঋণাত্মক আসুক, তোমাকে মানটা বের করতে বলেছে, মানটা অ্যাকচুয়ালি 2.33 10⁻⁸ জুল। তো ইজি ম্যাথ ছিল, এই টাইপের ম্যাথ তোমরা আশা করি বইয়েও হচ্ছে অনেক সময় পাবে। চলে আসবে আমরা দ্বিতীয় প্রশ্নে। এখানে বলা আছে একটি গাউসীয় বেলনাকার চৌঙ্গের ব্যাসার্ধ 3 মিটার এবং বৃত্তাকার নিম্নতল XY তলে বসানো আছে। তড়িৎ প্রাবল্য E সমান 3K নিউটন পার কুলম্ব হলে গাউসীয় যে চৌংটা আছে তার মোট চার্জের ভ্যালু আমাকে বের করতে বলেছে। তো ব্যালন মানে হচ্ছে একটা সিলিন্ডার, ইংলিশে বললে এটা একটা হচ্ছে সিলিন্ডার আকৃতির একটা গসিয়ান তল, ঠিক আছে, গাউসীয় তল, এবং এর যে তলটা এটা হচ্ছে XY তলে অবস্থিত, অর্থাৎ এটা যদি আমি X বলি তাহলে এদিক বরাবর কথা হচ্ছে Y হবে, আর এই দিক বরাবর যেটা সেটা হচ্ছে তোমার Z, ঠিক আছে, XYZ এরকম। এর নিচের যে তলটা এটা হচ্ছে XY তলে, এবং তার যে লম্বালম্বি যে দূরত্বটা ডিস্টেন্সটা সেটা হচ্ছে এই ডিস্টেন্স বরাবর। এবং এখানে যে তোমার তড়িৎ প্রাবল্যটি কাজ করছে, খুব ইন্টারেস্টিংলি এই ভ্যালুটা দেওয়া আছে কোন দিকে, উপরের দিকে। তোমরা যে সূত্রটা পড়েছো গাউসিয়ান তলের, যেই সময় হচ্ছে একটা সিলিন্ড্রিকার গাউসিয়ান তলের যে সূত্রটা, সেই সূত্র প্রুফ করার সময় ই এর ডিরেকশন কিন্তু এই দিকে দেওয়া ছিল। যদি মনে না থাকে একটু বইটা প্রমাণটা একটু দেখে নিও, যে এই লম্বের হচ্ছে একেবারে হচ্ছে লম্ব বরাবর, অর্থাৎ এই ডিস্টেন্সের লম্ব বরাবর হচ্ছে ইটা দেওয়া ছিল, বাট এই প্রশ্নে ডিরেকশনটা উপরের দিক দিয়েছে। 3K মানে কি, মানে জেড ডিরেকশন, অবশ্যই এর ভ্যালুটা হচ্ছে 3K। আমাকে বের করতে বলেছে এই যে তলটি গাউসিয়ান যে চোঙ আছে, এই চোঙের মধ্যে টোটাল যে চার্জের ভ্যালু, সেই চার্জের ভ্যালুটা আমাকে বের করতে বলেছে। তো তার জন্য আমাকে করতে হবে কি, এখানে টোটাল সারফেস কয়টা এটা আমাকে দেখতে হবে। আমরা গাউসিয়ান তলের সূত্রটা কি জানি, এটা একটু লিখে নিই। সূত্রটা হচ্ছে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ডট ইন্টিগ্রেশন, ডট প্রোডাক্টের ইন্টিগ্রেশন, এটাকে হচ্ছে তোমার পুরো সারফেস ইন্টিগ্রাল বলে। সারফেস ইন্টিগ্রাল মানে ক্লোজ ইন্টিগ্রাল। এখানে যতগুলো এরিয়া আছে প্রত্যেকের ই এর সাথে এরিয়ার যে ডট গুণফল, এটার যে ইন্টিগ্রেশনটা, প্রত্যেকটা ক্লোজ ইন্টিগ্রাল মানে যতগুলো এখানে সারফেস থাকবে প্রত্যেকটা সারফেসের যে ক্লোজ ইন্টিগ্রাল,
এই ইন্টিগ্রালের ভ্যালুটা হওয়া উচিত কিউ বাই ইপসাইলন নটের সমান। এটাই হচ্ছে গাউসের সূত্রটা, এবং এই সূত্রকে ইউজ করে অনেক ধরনের হচ্ছে তড়িৎ ক্ষেত্রের আমি ক্ষেত্র বের করতে পারি, বা হচ্ছে ক্ষেত্র প্রাবল্য বের করতে পারি, মোট চার্জ বের করতে পারি। এখানে তোমাকে সেই চার্জের ভ্যালুটাই বের করতে বলা হয়েছে। তো এই চার্জের ভ্যালু বের করার জন্য আমাকে জানতে হবে কি ই এবং ডি এর ডিরেকশন কোন দিকে, এবং তার ডট প্রোডাক্টের যে কনসেপ্টটা। তাহলে আমি ডট প্রোডাক্টের কনসেপ্ট কি জানি ভেক্টর চ্যাপ্টার থেকে, যে দুইটা ভেক্টর যদি আমি ডট গুণফল করি তার সূত্রটা হচ্ছে তাদের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন থিটার গুণফল, তাই না? এটা হচ্ছে মেইন সূত্রটা। তো সেটা আমি করব এখানে। আগে দেখতে হবে যে এরিয়া আসলে কোন ডিরেকশনে কাজ করে। একটা এরিয়ার যে ভেক্টর, একটা এরিয়ার ভেক্টর কাজ করে ওই তলটা যেই দিক মুখে তার ঠিক লম্ব বরাবর। তাহলে এখানে টোটাল 3টা সারফেস আছে। একটা হচ্ছে এই যে বৃত্তাকার সারফেসটা, নিচের বৃত্তাকার সারফেসটা, এটাকে আমি এক একটাকে একটা নাম দেই। এটাকে বটম সারফেস নাম দেই, এটাকে টপ সারফেস নাম দেই, ঠিক আছে? আর এটাকে এখানে আরেকটা আছে তোমার আঁকা বাঁকা, এটাকে আমি রেডিয়াল সারফেস নাম দিই। এটা নাম দিলেই হলো, আমি আমার মতো দিচ্ছি। তো 3টা সারফেসের যে তোমার এরিয়ার ডিরেকশনটা সেটা কোন দিকে? টপ সারফেসটার এরিয়াটা হচ্ছে, আমি কি বললাম, এরিয়ার ডিরেকশন হয় সবসময় কোন দিকে? এরিয়ার ডিরেকশন হয় সর্বদা হচ্ছে ওই তল যেদিকে, সেখান থেকে যদি লম্ব টানি লম্ব থেকে বাইরের দিক বরাবর। তাহলে এটা হচ্ছে এদিকে হওয়া উচিত, বটম সারফেসটা নিচের দিকে হওয়া উচিত ডিএ, এবং তোমার যে রেডিয়াল সারফেস তুমি যে কোনো পয়েন্টে ধরো না কেন, এটা হয় এই পাশ দিকে ধরলে এই বরাবর হবে, এই পাশ দিয়ে ধরলে এই বরাবর হবে, যেটা হোক আমি যে কোনো একটা ডিরেকশন ধরছি, ওটা ম্যাটার করবে না খুব একটা। তাহলে এটা হচ্ছে ডিএ বরাবর এটা। এখন দেখো 3টা আলাদা আলাদা সারফেসকে আমাকে যদি ইন্টিগ্রাল করতে হয়, আমাদের সূত্র হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল নিতে হবে আমাকে, প্রত্যেকটার ইন্টিগ্রেশন তাহলে করতে হবে। তাহলে এই জিনিসটাকে, এই সূত্রটাকে যদি আমি একটু ইলাবোরেট করি যে ক্লোজ ইন্টিগ্রাল, তাহলে এটা 3টা আলাদা আলাদা সারফেস পাবো আমি। একটা আসবে হচ্ছে, অর্থাৎ এই জিনিসটা ই ডট ডি এ, এটাকে আলাদা করলে আসবে এরকম, যে বটম যে সারফেসটা আছে এটাকে আমি বি বলি, বটম সারফেসের ইন্টিগ্রেশন ই ডট ডি এ প্লাস টপ সারফেসের ইন্টিগ্রেশন ই ডট ডি এ, ভেক্টর চিহ্ন হবে, এবং ফাইনালি হচ্ছে রেডিয়াল যে সারফেসটা আছে এই সারফেসটা ইন্টিগ্রেশন ই ডট ডি এ। অর্থাৎ এখানে যতগুলো সারফেস পাওয়া যাচ্ছে প্রত্যেকটার আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে যদি সামেশন করি, তাহলে টোটাল সামেশনটাই হচ্ছে ক্লোজ ইন্টিগ্রালের মিন করে। তাহলে এটা সমান হওয়া উচিত কি কিউ ডিভাইডেড বাই ইপসাইলন নট। আমাকে কিউ এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে, তো সেটা আমি করবো। দেখো তার জন্য আমি হচ্ছে প্রথমে বটম সারফেসের কথা চিন্তা করি। আমার ই এর ডিরেকশন দেওয়া আছে কি কে দিক, অর্থাৎ জেড ডিরেকশন বরাবর, এই দিক বরাবর, এবং বটম সারফেসের যে এরিয়ার ডিরেকশনটা সেটা হচ্ছে নিচের দিক বরাবর। তাহলে দুইটার দিকে মধ্যকার অ্যাঙ্গেলটা কত খেয়াল করো, একটা উপরের দিকে কাজ করে, একটা নিচের দিকে কাজ করে। তার মানে তাদের মধ্যকার যে অ্যাঙ্গেলটা সেটা কি 180 ডিগ্রি মিন করে বটম সারফেসের জন্য। তাহলে এই জিনিসটাকে আমি যদি একটু ইলাবোরেট করে এই সূত্রের মতো লিখি, তাহলে এটা হবে ই ডি এ কস 180 ডিগ্রি লিখতে পারবো, কারণ দুইটা হচ্ছে একবারে অপোজিট ডিরেকশনে কাজ করে। বাট এই ইন্টিগ্রেশন যে সাইনটা সেটা আমি চাইলে এখানে দিতে পারবো, কারণ ই তো আসলে হচ্ছে কনস্ট্যান্ট একটা ভ্যালু হয়ে গেল, কারণ একটা ভ্যালু প্রশ্নে দেয় আছে তোমার কাছে। এটা ইন্টিগ্রেশন সাইনের ভেতরে লেখা যায় কথা, বাইরে দেখা সেম জিনিস। তো আমি কাজ করলাম, বাইরে নিয়ে আসলাম ডিএ কস 180 ডিগ্রি। সেমভাবে তুমি যদি টপ সারফেসটার কথা বলো, টপ সারফেসের যে এরিয়া ডিরেকশন আর ই এর যে ডিরেকশন, দুটো কিন্তু সেম ডিরেকশনে একই দিকে কাজ করে। তার মানে এদের যে ডিরেকশনটা সেম হওয়ার কারণে এদের কোনটা কত হবে মধ্যবর্তী, কোনটা হবে 0 ডিগ্রি। আমি একই রকমভাবে বলতে পারি ই ডি এ কস 0 ডিগ্রি, এটা বলা যায়। এবং রেডিয়াল যে পার্টটা আছে এটা দেখো এদিক বরাবর কাজ করে অথবা এদিক বরাবর কাজ করবে, যেদিক বরাবরই কাজ করুক না কেন, এই লাইন বরাবর কাজ করবে, সেটা কিন্তু এক্স ওয়াই ডিরেকশনে কাজ করবে, হয় এক্স ডিরেকশন অথবা ওয়াই ডিরেকশন অথবা মাঝামাঝি, যেই দিক বরাবরই কাজ করুক সে তো সবসময় জেড ডিরেকশনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই না? তাহলে এই কাজটাকে আমি লিখতে পারি এইভাবে ই ইন্টিগ্রেশন অফ ডি এ কস 90 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই ইপসাইলন নট। তো এটা হচ্ছে বটম সারফেস, টপ সারফেস, রেডিয়াল সারফেস। খেয়াল করো এখন এর ভ্যালুটা কত আসে। আমি যে বটম যে সারফেস, এটা একটা বৃত্তাকার সারফেস না? বৃত্তাকার সারফেস হলে যে কোনো একটা বৃত্তের আমি যদি ক্ষেত্রফলের সূত্র লিখি, তো ক্ষেত্রফলের সূত্রটার সূত্র কি? সেটা হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এই জিনিসটাকে আমি লিখতে পারি ই ইন্টু ইন্টিগ্রেশন অফ ডি এ, মানে এই যে সম্পূর্ণ যে ইন্টিগ্রেশনটা আছে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু, অর্থাৎ এরিয়ার ইন্টিগ্রেশন,
ইন্টিগ্রেশন অফ ডিএ মানে কি? আলটিমেটলি এ মিন করে। আর এ মানে কি? এটার যে বটম যে সারফেসটা আমি নিয়েছি তার ক্ষেত্রফল, এবং সেটা একটা বৃত্তাকার একটা অংশ, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার বসাতে হবে। এই কারণে ডি এর পরিবর্তে আমি চাইলে পাই আর স্কোয়ার বসাতে পারি। বাট এখানে cos 180 ডিগ্রি আছে, আমরা জানি cos 180 ডিগ্রির মান কত? -1, তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। সেমভাবে পরেরটার করলে আসবে ই টপ সারফেস। টপ সারফেস কত? টপ সারফেস হচ্ছে এটা একটা কি ক্ষেত্র বলতে পারবো, এটা বৃত্তাকার ক্ষেত্র। তাহলে ডি এর জায়গায় আমি আবার পাই আর স্কোয়ার লিখবো। cos 0 ডিগ্রির মান 1, সো প্রবলেম হচ্ছে না, যেটা লিখেছি সেটাই সত্যি। একই রকমভাবে রেডিয়াল যে সারফেসটা আছে এটা একটা কি? বক্রতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? এই টোটাল দৈর্ঘ্যটাকে যদি আমি এল বলি, এই চোঙটার দৈর্ঘ্যটাকে, তাহলে টোটাল ক্ষেত্রফলটা হবে 2 পাই আর ইন্টু এল, অর্থাৎ 2 পাই আর ইন্টু এল। বাট cos 90 মান কিন্তু 0 আমরা জানি, তাহলে এটা আলটিমেটলি লিখা না লেখা সেম জিনিস। তাহলে এখানে আসবে কিউ বাই ইপসাইলন নট। এখন তুমি হচ্ছে মান বসাতে হবে, বাট মান না বসালেও হয়ে যাবে। দেখো এটা তো অটোমেটিক 0 হয়ে যাচ্ছে, এটা দেখো সেম জিনিসই আসলো, মাইনাস ই পাই আর স্কোয়ার, এখানে প্লাস ই পাই আর স্কোয়ার, আলটিমেটলি কেটেই যাবে। তাহলে দেখো এই পাশটা কিন্তু সম্পূর্ণটি 0 হয়ে আছে, তাহলে কিউ এর ভ্যালু কত আসছে? আলটিমেটলি 0। তোমাদের একটা সেটে আমাকে তোমরা যারা প্রশ্ন পাঠিয়েছো, একজন দেখলাম যে অনেক সেটই পাঠিয়েছে আমার কাছে, তো এক এক সেটে এক একটা প্রশ্ন দেওয়া আছে, তো আমি যে কোনো একটা করালাম আর কি। অন্য যে কোনো সেটে যদি ই এর হচ্ছে ভ্যালুটা আলাদা দেওয়া থাকে, নর্মাল নিয়মেই ডট গুণ করবা, করে হচ্ছে জাস্ট বসিয়ে দিলেই কিছু না কিছু একটা আনসার আসবে। তো যেহেতু এটা একেবারে জেড ডিরেকশনে কাজ করছে, এই কারণে কিউ এর ভ্যালুটা 0 আসছে। জেড ডিরেকশনে কাজ না করে অন্য কোনো ডিরেকশনে যদি কাজ করতো এটা, তাহলে কিন্তু কিউ এর কিছু না কিছু ভ্যালু অবশ্যই পাওয়া যেত। আশা করি বুঝতে পারা গেছে প্রবলেমটা। সিম্পল জিনিস, কিন্তু তোমাকে হচ্ছে এই গাউসীয় যে সূত্রটার কনসেপ্টটা এটা ইউজ করতে হবে। পরবর্তী প্রশ্নে দেখব আমরা, এখানে বলা আছে ই একটা ভেক্টর, অর্থাৎ প্রাবল্যের একটা ভেক্টর মান দেয়া আছে 20i ভোল্ট পার মিটার হলে টর্কের মান নির্ণয় করো। এবং এখানে একটা তোমার চার্জ দেয়া আছে দুইটা, এটা ইলেকট্রিক ডাইপোল দেখে বোঝা যাচ্ছে, একটা ইলেকট্রিক ডাইপোল যার এপাশে হচ্ছে সেম পরিমাণ চার্জ, বাট হচ্ছে দুইটা ভিন্ন চিহ্নযুক্ত, এবং তাদের কোঅর্ডিনেটগুলো দেয়া যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে 1,0,4, এবং এই যে পয়েন্টটা, এর পয়েন্টটা হচ্ছে 2, -1, 5। আমাকে বের করতে বলেছে এইখানে ইলেকট্রিক ডাইপোলে যে টর্কের মানটা সেটা নির্ণয় করো। তার আগে আমাকে বুঝতে হবে এখানে টর্ক আসলে সৃষ্টি হচ্ছে কিভাবে। খেয়াল করো, এখানে যখনই একটা ইলেকট্রিক ডাইপোল তুমি নিবে, ডাইপোলের মধ্যে তুমি যদি হচ্ছে অন্য কোনো একটা তড়িৎ ক্ষেত্র দাও, এখানে তড়িৎ ক্ষেত্র বলা আছে কোন দিকে? 20i, এই ডিরেকশনে, তাই না? এই ডিরেকশনে আমি যদি এটা 3D ড্রয়িং করতে পারতাম ভালো হতো। মনে করো এটা 1,0,4 এখানে কোথাও হবে, আরেকটা হবে এখানে কোথাও, যেটা হোক, এটা একেবারে কিন্তু এক্স অক্ষের সমান্তরাল না, কারণ দেখে বোঝা যাচ্ছে কোঅর্ডিনেটগুলো একটু আঁকাবাঁকা এক্স ওয়াই জেড এর। আর এক্স অক্ষ বরাবর কাজ করছে তোমার হচ্ছে ইটা, ঠিক আছে? কিউ ই, সরি, ই একটা কাজ করছে 20i, এটা এক্স অক্ষ বরাবর। তো এখন এই ডাইপোলটা আছে বাঁকা হবে, এই দিক বরাবর একটা হচ্ছে কোঅর্ডিনেট কাজ করছে। বাট আমরা কি জানি, এফ এর সাথে ই এর কিন্তু সূত্রটা হচ্ছে এরকম, এফ সমান কিউ ই, এরকম একটা সূত্র আছে, তাই না? যে তুমি চাইলে প্রাবল্য থেকে বলের মান নির্ণয় করতে পারো। তাহলে প্রাবল্যের ডিরেকশন যেদিকে, এফ এর ডিরেকশন কিন্তু সেম দিকে কাজ করে যদি কিউ পজিটিভ হয়। কিউ যদি চার্জ যদি পজিটিভ হয়, ই যেদিকে কাজ করবে এফও সেদিকে কাজ করবে। আর চার্জ যদি নেগেটিভ হয়, তাহলে ই যেদিকে বলের ডিরেকশন হবে তার উল্টা দিকে। খেয়াল করো, এরকম আঁকাবাঁকা হবে একটা তোমার ডাইপোল দেয়া আছে, এবং এক্স অক্ষ বরাবর একটা ই কাজ করছে। তো যেখানে হচ্ছে পজিটিভ চার্জটা, আমি বললাম পজিটিভ চার্জটা এখানে, তাহলে এই দিক বরাবর ফোর্সের ডিরেকশন কি দিকেই হবে? ই এর ডিরেকশন যেদিকে, ফোর্সের ডিরেকশন সেদিকে, কারণ হচ্ছে চার্জটা হচ্ছে পজিটিভ। আর যেখানে চার্জটা নেগেটিভ সেদিকে, সেখানে ই এর ডিরেকশন যেদিকে, ফোর্সের ডিরেকশন কিন্তু তার অপোজিট ডিরেকশন হবে। খেয়াল করো, একটা দণ্ড কল্পনা করো, এখানে একটা দণ্ডের দুই পাশে হচ্ছে দুই রকম একই পরিমাণ ফোর্স কাজ করছে। একই পরিমাণ যখন ফোর্স কাজ করবে তখন এর মধ্যে একটা ঘূর্ণনের সৃষ্টি হবে না? এবং আমরা জানি যখনই কোনো জিনিসের মধ্যে ঘূর্ণনের সৃষ্টি হয় সেখানে হচ্ছে টর্ক থাকে। তো সেই টর্কের ভ্যালুটা তোমাকে বের করতে বলেছে। তোমরা যদি ভবিষ্যতে কেউ হচ্ছে এই টপিক নিয়ে পড়বা, মেকানিক্যাল, আমি যেই সাবজেক্টে পড়েছি এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে মেকানিক্স নিয়ে পড়াশোনা করো, তাহলে দেখবে
এরকম হচ্ছে যেগুলো বল, যেখানে একই একটা বস্তুর উপরে সেম পরিমাণ বল যদি একটা বস্তুর উপরে ঠিক বিপরীত ডিরেকশন বরাবর কাজ করে, এই যে টর্ক উৎপন্ন হয় এবং যেই বলের কারণে এটা উৎপন্ন হয় এটাকে কাপল বলে বা দ্বন্দ্ব বল বলে। তো এখানে একটা কাপল বলের সৃষ্টি হবে, কারণ এই বরাবর যে বলটা কাজ করবে এর উপর যে বলটা কাজ করবে, দুইটা আসলে সেম টাইপের বল, শুধুমাত্র ডিরেকশন উল্টা। উল্টা ডিরেকশন হওয়ার কারণে এর মধ্যে একটা সে ঘূর্ণনের সৃষ্টি করবে। আমাকে বের করতে বলেছে এই টর্কের ভ্যালুটাই কত সেটা বের করতে। তো আশা করি কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি কিভাবে এখানে কাপল সৃষ্টি হচ্ছে। আমি কনসেপ্টটা প্রথমে বোঝানোর ট্রাই করলাম। এখন আমি করব যে ম্যাথটা কীভাবে সলভ করা যায়। কনসেপ্টে কারো ঝামেলা থাকলে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা বুঝতে পেরেছো কিনা এখানে কাপল বল কী জিনিস এবং এখানে কিভাবে অ্যাকচুয়ালি টর্কের সৃষ্টি হচ্ছে। তো এখন টর্কের সূত্রটা কি হবে সেটা আমাকে দেখতে হবে। দেখো, টর্কের বেসিক সূত্র কি? টর্কের বেসিক সূত্র হচ্ছে আর ক্রস এফ, এরকম। এবং যখন একটা কাপল বল কাজ করে, কাপল বল অর্থাৎ একই টাইপের বল দুই দিকে যদি কাজ করে, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে এদের টর্কের সূত্রটা হচ্ছে আর এবং এফ হবে, আর ক্রস এফ, অ্যাকচুয়ালি আর ক্রস এফ এরকম হয়। তো এখন আমি যদি আর ক্রস এফ করতে চাই সেটা এখানে কীভাবে করতে পারি? আমি টর্ক আমি লিখতে পারি তাহলে টর্ক সমান আর ক্রস এফ এফ। এখন আমি এখানে এফ এর মান তো দেয়া নাই, এফ এর জায়গায় কি ই এর মান দেয়া আছে, তাহলে আমি একটা কাজ বলতে পারি না, আমি এফ কে আমি কিউ ই লিখতে পারি, এটা তো লেখা যায়। এখন দেখো, এটা তো একটা স্কেলার রাশি, স্কেলার মান, তুমি স্কেলার মানটা তো হচ্ছে বাইরে নিয়ে আসতে পারো আর শুধুমাত্র আর ক্রস ই দিতে পারো, এখানে নিয়ে এসে তুমি শুধুমাত্র আর ক্রস ই দিতে পারো। এখন দেখো, কিউ এর সাথে যদি আমি আরটা গুণ করি তাহলে কি জিনিস পাওয়া যায়? তোমরা হচ্ছে যখন এই মোমেন্টটা পড়েছ, অর্থাৎ ইলেকট্রিক যে ডাইপোলের কনসেপ্টটা পড়েছ, সেখানে দেখেছ ইলেকট্রিক ডাইপোলের যে মোমেন্টটা সেটাকে বলা হয় পি সমান কিউ ইন্টু টু এল। টু এল মানে এই দুটার মধ্যবর্তী দূরত্বকে টু এল ধরা হয়। তো এই দূরত্বটাকে তো আমি টু এল না দিয়ে আর নাম দিয়েছি, তাহলে এটাকে আমি বলতে পারি এখন কিউ ইন্টু আর। যদি আমি ভেক্টর পদ্ধতি লিখি কিউ ইন্টু আর হবে। তাহলে দেখো, কিউ ইন্টু আরকে তুমি চাইলে কিন্তু পিও বলতে পারো। দেখো, তোমার যে টর্কের সূত্রটা বের হয়ে গেল, যে কখনো যদি একটা ইলেকট্রিক ডাইপোলে টর্কের মান বের করতে বলে, তাহলে আমি এই যে সূত্রটা আছে এই সূত্রটাকে ইউজ করে সেই ডাইপোলের মোমেন্ট বা টর্কের ভ্যালু বের করতে পারবো। তো টর্কের ভ্যালু বের করার জন্য আমাকে কি কি লাগবে? আমার লাগবে হচ্ছে পি এর ভ্যালু বের করতে হবে, আর আমাকে ই এর ভ্যালু বের করতে হবে, যেটা আগে থেকেই প্রশ্ন আমাকে দেওয়া আছে। তো আমার প্রথম কাজটা হচ্ছে পি এর ভ্যালু বের করা। তো পি এর ভ্যালু কীভাবে বের করবো? এটাকে বললাম আমি পি মানে হচ্ছে, দেখো এখানে লিখেছি পি কার পরিবর্তে লিখেছি কিউ ইন্টু আর, তাহলে কিউ ইন্টু হচ্ছে আর। তা আর যে ভেক্টরটা, এই ভেক্টরটা প্রথমত আমাকে বের করতে হবে, তাহলেই কিন্তু আমি পি পেয়ে যাব। প্রশ্ন হচ্ছে তাহলে ভেক্টরটা বের করবো কিভাবে? দুইটা বিন্দুর যদি স্থানাঙ্ক দেয়া থাকে তাহলে তাদের কি কানেক্টিং ভেক্টরটা বের করা যায় না? আমি বলেছিলাম তোমাকে, যদি বলা হয় যে এ বি ভেক্টর নির্ণয় করো, তাহলে এ বি ভেক্টরের সূত্র কি ছিল? যে বি ভেক্টরের স্থানাঙ্ক থেকে এ ভেক্টরের স্থানাঙ্ক বাদ দিতে হবে। এখন কথা হচ্ছে, এই যে আমাকে এখন জানতে হবে যে আর ভেক্টরটা কাজ করে কোন দিকে। তোমরা যখন এই ডাইপোলের কনসেপ্টটা পড়বে সেখানে কিন্তু তোমরা দেখেছো যে একটা ইলেকট্রিক ডাইপোলের যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা সবসময় নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে কাজ করে। তাহলে এটা ডিরেকশনটা এই দিকে হওয়া উচিত, তাই না? তাহলে এই যে ডিরেকশনটা, এটাই অ্যাকচুয়ালি আমার আর এর ডিরেকশন, ধরো নেগেটিভ থেকে পজিটিভ দিকে। এখন আমাকে যদি বলে এই আর ভেক্টরটা নির্ণয় করে, কীভাবে করবা? আর মানে কি? তাহলে এ বি নির্ণয় করছে, তাহলে এ বি মানে আমরা কি জানি? বি থেকে এ কে বিয়োগ করা, তাই তো? দেখালাম আমি এখানে। তাহলে সেটাই আমি করবো এখন, যে এখানে কিউ এর পরিবর্তে আমাকে হচ্ছে চার্জের ভ্যালুটা লিখতে হবে, যেটা চার্জের মান তো প্রশ্নে দেয়া আছে 4 মাইক্রোকুলম। অবশ্যই এখানে প্লাস ইউজ করতে হবে তোমাকে, ঠিক আছে? নেগেটিভ কিন্তু ইউজ করা যাবে না। তাহলে এটা লিখবো আমি 4 ইন্টু 10⁻⁶ মাইক্রোকুলম, এবং আর এর জায়গায় কি লিখবো? এই যে ভেক্টরটা, এবং এই ভেক্টরটা মানে কি? বি থেকে এ বিয়োগ করা, 2 - 1 2 - 1 আই, এটা মুছে দিই, দেন -1 - 0 -1 -0 জে, দেন হচ্ছে 5 - 4 5 - 4 কে। এই সম্পূর্ণ জিনিসটাকে একটা হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে দিয়ে দিই। তাহলে এখানে থেকে তুমি পি এর একটা ইকুয়েশন পেয়ে যাবে,
4 × 10⁻⁶, আর এখানে আসছে হচ্ছে I - J + K। তাহলে দেখো তুমি কিন্তু P পেয়ে গেছো অলরেডি। এখন বাকি কাজটা হচ্ছে এটার সাথে এটার ক্রস গুণ করা আর কি, তাই না? তাই তো করলেই হয়ে যাচ্ছে। তাহলে টর্কের যে ভ্যালুটা টাউ সমান আমি বলতে পারছি কি P × E। তাহলে তুমি চাইলে হচ্ছে আইজেকে ফরম্যাট দিয়ে করতে পারো, বাট ভ্যালুটা অনেক বেশি আসছে। অথবা চাইলে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে শুধুমাত্র এতটুকু ভ্যালুটাকে করতে পারো, আর বাকিটা হচ্ছে ভ্যালুটাকে এই যে স্কেলার পার্টটাকে এটাকে বাইরে রাখতে পারো। তো আরও সহজ ওয়ে আছে, যেহেতু এখানে হচ্ছে শুধুমাত্র 20i দেয়া, তাহলে তো ডিরেক্ট করা যায়। সেটা কীভাবে? পি এর পরিবর্তে আমি লিখছি হচ্ছে 4 × 10⁻⁶, আর এটা পরে লিখছি আমি, আর এটা হচ্ছে 20i, তাই না? তাহলে স্কেলার পার্টগুলোকে বাইরে রাখলাম, আর এটাকে হচ্ছে ভিতরে রাখলাম আমি, I - J + K, আর ক্রস চিহ্ন দিয়ে হচ্ছে I, এটা। তাহলে এটাকে ক্রস করলেই হয়ে যাচ্ছে। এটা কত আসে? 4 × 2 = 80, 80 × 10⁻⁶। I এর সাথে যদি আমি I ক্রস করি তাহলে আমরা জানি 0 আসবে। I এর সাথে I ক্রস গুণ করলে 0 আসে। দেন J এর সাথে যদি I ক্রস করি তাহলে -K আসবে, তাহলে মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে +K। K এর সাথে যদি I করি তাহলে এটা আসবে +J, তাহলে K + J আসে। এভাবে করলেও হয়, একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আমাকে লাগবে হচ্ছে টর্কের ভ্যালুটা। তাহলে টর্কের ভ্যালু মানে কি? এইটার ভ্যালু তোমাকে মান বের করতে হবে। তাহলে এটা তো স্কেলার ভ্যালু, এটাকে বাইরে রাখি, 80 × 10⁻⁶। তাহলে এর ভ্যালু কত হবে? একটা ভেক্টর যদি দেয়া থাকে, নর্মাল নিয়মে আমরা করি, সবগুলোকে স্কোয়ার করে যোগ, তাহলে 1² 1²। আলটিমেটলি যদি ক্যালকুলেট করা হয় এটা আমার আসছে 1.13 × 10⁻⁴, এত নিউটন মিটার। আনসারটা একটু মিলিয়ে নিও, ঠিক আছে কিনা। আশা করি বুঝতে পারা গেছে কীভাবে আমরা করতে পারি। আমাদের মেইন কনসেপ্টটা হচ্ছে টর্ক আসে কীভাবে এটা বোঝা, এটা একবার বুঝতে পারলে বাকিটা খুব ইজি। এই প্রশ্নটাতে বলা ছিল যে একটা হচ্ছে তোমার অনেকগুলো রোধের কম্বিনেশন দেয়া আছে, এখান থেকে বের করতে হবে তুল্য ধারকত্বের মান কত। কীভাবে করতে পারি? প্রত্যেকটা ধারকত্বের মান হচ্ছে সি করে দাও, পরে সি এর ভ্যালু আবার দিয়ে দিয়েছে। আমি এরকম হচ্ছে যদি শর্ট সার্কিট দেয়া থাকে, আমরা জানি এটা করার নিয়মটা হচ্ছে যে যেই পয়েন্টটাতে শর্ট সার্কিট করা সেগুলোকে সেমভাবে নামকরণ করা। তাহলে এই পয়েন্ট যেহেতু এ পয়েন্ট, তার মানে এর মাঝে তো কোনো ক্যাপাসিটর নেই, তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট হবে, এবং এই শর্ট সার্কিট বরাবর এই পয়েন্টটা হচ্ছে আমি এ পয়েন্ট নামকরণ করতে পারি। একই রকমভাবে এখানে যে পয়েন্টটা আছে এটাকে একটা নামকরণ করতে হবে তোমাকে। এখানে আমি যেহেতু অলরেডি বি নামকরণ করা আছে, সি নামকরণ করতে পারি, অথবা আচ্ছা সি নিয়ে আমি কনফিউজড হয়ে যাবে না আবার, এটা কিন্তু ক্যাপাসিটরের সি। আচ্ছা তাহলে আমি নামটাই চেঞ্জ করে দিই, ডি নামকরণ করি বরং এটাকে ডি। এই পয়েন্টে যদি ডি হয় তাহলে এই বরাবর হচ্ছে এই পয়েন্টটার নামও ডি হবে, আবার এটার সাথে এই তারও কানেক্টেড, তাহলে এই বরাবর হচ্ছে এই পয়েন্টের নামও কিন্তু ডি হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এই জিনিসটাকে যদি একটু সিম্পলিফাই করে ড্র করতে চাই তাহলে কীরকম হওয়া হচ্ছে সেটা দেখি। এক পাশে এ পয়েন্ট দেই, আর এক পাশে হচ্ছে ডি পয়েন্ট দেই, ঠিক আছে? তাহলে এ পয়েন্ট আমার, এবং এটা হচ্ছে ডি পয়েন্ট। দেখো এই ক্যাপাসিটরটা এডি এর মধ্যে আছে, এটাও এডি এর মধ্যে, এটাও এডি এর মধ্যে, অর্থাৎ এই পরপর যে তিনটা ক্যাপাসিটর, তিনজনই কিন্তু এ এবং ডি এর মধ্যে কানেক্টেড। নামটা পরে লিখছি আমি। এটা অ্যাকচুয়ালি তাহলে কি প্যারালাল হওয়া উচিত, তিনটে আসলে প্যারালাল, সবাই এ এবং ডি যে পয়েন্ট আছে তার মধ্যে কানেক্টেড। তাহলে এটাকে আমি এ পয়েন্ট নাম করলাম, এটাকে ডি পয়েন্ট নাম করলাম, সি সি সি। ঠিক আছে, তো এই তিনটা হয়ে গেল। তারপরে যে দুইটা খেয়াল করো, তারপরে দুইটা কানেক্ট কোথায়? একটা প্রান্ত ডি পয়েন্টে এবং অপর যে প্রান্তটা সেটাও ডি পয়েন্টে, এবং এরা দুজনে হচ্ছে সিরিজে কানেক্টেড। এখন দেখো এই দুইটা হচ্ছে সিরিজে কানেক্টেড, তার দুইটা পয়েন্টই ডি বিন্দুতে, তার মানে কি? দেখো ডি বিন্দু মানে কি? প্রত্যেকটা পয়েন্টই ডি বিন্দু না আলটিমেটলি? তাহলে যেহেতু এদের মধ্যে কোনো ক্যাপাসিটর নাই, এখন এখান থেকে একটা বের করে আমি যদি একটা ক্যাপাসিটর আঁকি, এটা তার সাথে আরেকটা সিরিজে আঁকি, তার মানে পরেরটা, এবং এর মাথাটা যদি আবার সেম ডি পয়েন্টেই অ্যাড করে দিই, আলটিমেটলি এই জিনিসটাই মিন করছে।
এরপরে ডি থেকে আরেকটা হচ্ছে পয়েন্ট বের হয়ে বি বিন্দুতে চলে গেছে। তাহলে এই যে ডি পয়েন্টটা বা এখান থেকে যেটাই বলো না কোনো সমস্যা নেই, এখান থেকে আরেকটা বের হয়ে ক্যাপাসিটর হয়ে বি পয়েন্টে চলে গেছে। আমাকে বের করতে বলেছে হলো এ থেকে বি এর মধ্যে তুল্য ধারকত্ব, মানে টোটাল যে ধারকত্বটা সেটা। তাহলে একটা হচ্ছে ধরলাম আমি এই পয়েন্টটা এ পয়েন্ট, একটা হচ্ছে বি পয়েন্ট। এদের মধ্যে এখন যদি চার্জ ফ্লো হতে চায় কোন পাথ ফলো করবে সেটা আমাকে বুঝতে পারলেই হবে। খেয়াল করো, এখান থেকে চার্জ যদি ফ্লো করে তাহলে প্রথমে এতটুকু জায়গায় আসবে, এসে হচ্ছে তার যাওয়ার রাস্তায় তিনটা, হচ্ছে তিনটা ক্যাপাসিটরকেই হচ্ছে কাভার করে তারা ডি পয়েন্টে চলে আসবে। ঠিক আছে, ডি পয়েন্টে আসলো, আসার পর তার কাছে দুইটা রাস্তা, একটা হচ্ছে সে ক্যাপাসিটর ভেদ করে এই জায়গায় আসবে, অথবা সে ক্যাপাসিটরের দিকে না গিয়ে এই শর্টকাট পাথে চলে আসবে। তো আমরা জানি যে কোনো হচ্ছে চার্জ বলি বা হচ্ছে তোমার কারেন্ট ফ্লো বলি, সে যদি কোথাও যেতে চায় বা জমা হতে চায়, তার সবচেয়ে বেটার হচ্ছে সে কোন রাস্তায় যাওয়া যেখানে সে বাধা পাবে না, বাধা কম পাবে। তো এখানে তাহলে স্বভাবতই সে এটাকে সে ফলো না করে সে এই পয়েন্ট দিয়ে চলে এসে দেন বি পয়েন্টের দিকে ধাবিত হবে এবং ফাইনালি বি পয়েন্টে চলে আসবে। তাহলে এই যে দুইটা ক্যাপাসিটর আছে এটা একেবারেই আনটাচড অবস্থায় থেকে যাবে। তাহলে তোমার এটা হচ্ছে ক্যালকুলেশনে আনার কোনো প্রয়োজন নেই। ক্যালকুলেশনে আসবে কোনটা, এই তিনটা প্যারালাল তার সাথে এই যেটা, এটা হচ্ছে শ্রেণীতে। তাহলে সেটাই আমি করব। তিনটা যদি প্যারালাল থাকে, প্যারালাল থাকলে আমরা কি জানি যোগ হয়ে যায়, তাহলে এখানে সি প্লাস সি প্লাস সি, এর সাথে আবার এই সিটা হচ্ছে সিরিজে। তাহলে টোটাল সি এর ভ্যালুটা হওয়া উচিত 1/3c প্লাস 1/c এর ইনভার্স। তাহলে কত আসে দেখি, এখানে হচ্ছে 3c 3 প্লাস 1 মানে 1 প্লাস 3 আর কি, যাই হোক 1 প্লাস 3 ইনভার্স 1, অর্থাৎ এটা উল্টে যাবে 3c/4। তাহলে এখানে এটা ইকুইভ্যালেন্ট লিখতে পারো, সি ইকুইভ্যালেন্ট তুল্য ধারকত্ব, অর্থাৎ সি ইকুইভ্যালেন্টের মানটা শুধু মান বসাইলেই হয়ে আছে। 3 সি এর ভ্যালু 8 মাইক্রোফ্যারাডে ডিভাইডেড বাই 4, 6 মাইক্রোফ্যারাডে আসছে। এটাই হচ্ছে আনসার। চলে আসবো আমরা পরবর্তী প্রবলেমে। বলা আছে একটি সমান্তরাল পাত ধারকের পাত দুইটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার এবং এর ধারকত্ব দেয়া আছে 4 মাইক্রোফ্যারাডে। এর অর্ধেক অংশ জুড়ে হচ্ছে আমি একটা স্ল্যাব লাগালাম যার ভ্যালু হচ্ছে কে সমান 3, অর্থাৎ ডাইইলেকট্রিক যে কনস্ট্যান্টটা সেটার ভ্যালু দেয়া আছে। বর্তমান ধারকত্ব কত? তো আগের অবস্থা সে এরকম ছিল, সমান্তরাল পাত ধারকটা এরকম অবস্থা ছিল এবং সেই সময় তার ডিস্টেন্স কত এই দুইটা পাতের মধ্যে সেটা দেয়া আছে এবং এটা হচ্ছে তোমার ধারকত্ব দেয়া আছে। তাহলে আগের অবস্থায় যদি আমি সি এর ভ্যালুটা সূত্রটা অ্যাপ্লাই করি ইপসিলন নট এ বাই ডি, এটা যদি বের করি, যেহেতু কোনো কিছু বলা নাই আগে কিছু ছিল কিনা, তো আমি কল্পনা করে নিচ্ছি এখানে বাতাস ছিল বা শূন্য মাধ্যম ছিল। তাহলে সেই ক্ষেত্রে আমি এরিয়ার ভ্যালুটা প্রথমত বের করতে পারবো, 4 × 10⁻⁶ দেয়া আছে। ইপসিলনের ভ্যালু তো আমি জানি 8.854 10⁻12। এরিয়ার ভ্যালু জানি না, এটা বের করা যাবে, ডিভাইডেড বাই হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্সটা হচ্ছে 2। তো এখান থেকে আমি এরিয়ার যে ভ্যালুটা সেটা পেয়ে যাব, এটা অলমোস্ট এরকম আসছে 9.04 10⁻5 মিটার স্কোয়ার, বড় একটা ভ্যালু আসছে। যাই হোক, যেটা আসুক, এখন করলাম কি এর মাঝখানে আমি হচ্ছে একটা ইলেকট্রিক একটা স্ল্যাব একটা দিলাম, ডাইইলেকট্রিক স্ল্যাব, অর্থাৎ এখানে একটা স্ল্যাব দিয়ে দিলাম যার যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু সেটা হচ্ছে কে সমান 3। তো ভ্যালুটা পরে বসাবো। এখন দেখো এটা দুইটা আলাদা আলাদা পার্টে বিভক্ত হয়ে গেল, তাহলে এই ডিস্টেন্সটা হয়ে গেল d/2, আগেরটা যদি d হয় তাহলে এটা হয়ে যাবে d/2, এটা হয়ে গেল d/2। তো দুইটা আলাদা পার্টের আলাদা রকম সূত্র আসবে। সূত্রটা কি আসবে দেখো, এই প্রথম যে অংশটা তার জন্য আমি লিখতে পারি এরকমভাবে যে এটাকে আমি C1 নাম দিই, C1 সমান কে ইপসিলন নট এ, এরিয়া তো সেম আছে তাই না, এরিয়া সেম আছে, শুধুমাত্র তোমার ডিস্টেন্সটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, তাহলে এটাকে আমি d/2 বলতে পারি। তাহলে এটা হয়ে যায় 2k ইপসিলন নট এ ডিভাইডেড বাই ডি। এবং একই রকমভাবে আমি যদি এই পার্টটুকের কথা বলি,
এটাকে আমি C2 যদি বলি তাহলে এটা লেখা যায় ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডিস্টেন্সটা কি আগের অর্ধেক হয়ে গেছে, তাহলে d/2 অর্থাৎ এটা হয়ে যাবে 2 ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এখন এই দুইটা কি প্যারালাল সিরিজে কানেক্টেড আছে। তো আমরা জানি যে কখনো যদি কোনো কিছু সিরিজে কানেক্টেড থাকে তাহলে তার ক্যাপাসিট্যান্স বের করার নিয়ম কি একটু আগে শিখলাম, সিরিজে কানেক্টেড থাকলে ও ইনভার্স করে করতে হয়। তাহলে অর্থাৎ এখন ইকুইভ্যালেন্ট যে বর্তমানটা রেজিস্ট্যান্সটা আসবে সেটা হচ্ছে এটার ইনভার্স প্লাস এটার ইনভার্স তার উপর ইনভার্স। তার মানে এটা হবে উল্টে যাবে, এটা হয়ে যাবে ডি ডিভাইডেড বাই 2k ইপসাইলন নট এ প্লাস এটা উল্টে যাবে ডি ডিভাইডেড বাই 2 ইপসাইলন নট এ এর উপরে আবার ইনভার্স। কত আসছে এটা যদি আমি লসাগু করি একটু, 2k ইপসাইলন নট এ, এটা আসবে হচ্ছে ডি আর এটা আসবে হচ্ছে কেডি এর উপরে আবার ইনভার্স। এটা উল্টে গেলে চলে আসবে 2k ইপসাইলন নট এ ডিভাইডেড বাই কে যদি ডি যদি কমন নেই k প্লাস 1 ইন্টু ডি। তাহলে এরকম আসছে আর কি মোটামুটি। এখন সবগুলো ভ্যালু বসিয়ে দিতে হবে, বসিয়ে দিই। 2k এর ভ্যালু তো প্রশ্নে দেওয়া ছিল 3, ইপসাইলন তো আমরা জানি 8.854 10 টু দি পাওয়ার -12, এরিয়া একটু আগে বের হলো 9.04 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই k প্লাস 1 অর্থাৎ 3 প্লাস 1 ইন্টু ডি। ডিস্টেন্সটা কত ছিল দেয়া 2 মিটার, সো 2 বসে দিই, দেখি কত আসে। এটি আসছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাডে, ওই আগেরটার মতোই। তো এটা হচ্ছে আনসার, আশা করি বুঝতে পারা গেছে। এখন আমরা হচ্ছে পরবর্তী প্রবলেমটাতে চলে যাই। এই প্রবলেমটা একটি ইউনিক মনে হয়েছে আমার কাছে, একটু অদ্ভুত ধরনের। তো প্রবলেমটা একটু পড়ি, দেন কীভাবে সলভ করা যেতে পারে একটা আইডিয়া নেই আর কি। তো এটা সম্পর্কে আমি একটু শিওর না, বাট এরকমভাবে হতে পারে বলে আমার মনে হয়। তবু তোমরা একটু আনসারটা চেক করে নিও। তো প্রশ্নটা হচ্ছে, দেখো কি বলে, 25.13 মিলিমিটার দৈর্ঘ্যের সুতা দ্বারা ঝুলানো প্রতিটি ধাতব বলে কিছু পরিমাণ চার্জ দেওয়া আছে। এখানেও দেওয়া আছে, এখানেও দুইটা ধাতব বলে হচ্ছে সেম পরিমাণ চার্জ দেয়া। পুরো সিস্টেমটিকে পানিতে নিমজ্জিত করলে যদি এই যে থেটা আছে, এই থেটার মান অপরিবর্তিত থাকে তাহলে বলের ভর নির্ণয় করতে বলা হয়েছে। এখানে পানির যে ডাইইলেকট্রিক ধ্রুবক কে এর ভ্যালু দেয়া এবং আয়তন দেয়া আছে এবং পানির যে ঘনত্ব সেটা দেয়া আছে। এখন কখনো যদি দুইটা চার্জ এভাবে থাকে তো সেখানে কি কি বল কাজ করে, এটা যদি একটা ফোর্স ব্যালেন্স ডায়াগ্রাম আমি একটু ড্র করার ট্রাই করি তাহলে জিনিসটা কেমন দেখায় সেটা একটু প্রথমে দেখি। তো প্রাথমিক অবস্থায় যখন তারা বাতাসে ছিল পানিতে নিয়ে নেয়ার আগে, তখন এখানে কি কি বল কাজ করতো খেয়াল করতো। এই বলের নিজস্ব একটা ওয়েট আছে, তাহলে তার জন্য একটা ওজন বল আসবে নিচে mg। সুতার একটা টান আছে, সুতার টানটাকে আপাতত টি কল্পনা করি। তাহলে এইটা যেহেতু থিটা ধরা হয়েছে, দুইটার যেহেতু তোমার ভর সেম, সবই সেম, এবং তাহলে কি হবে, দুইটা আসলে সেম ডিস্টেন্সে থাকবে। এটা থিটা হলে এটাও থিটা হওয়া উচিত, সেম কোণ হওয়া উচিত। তাহলে এটা যদি টি হয়, এই টিটাকে দুইটা পার্টে আমি বিভক্ত করতে পারি। একটা হওয়া উচিত এদিক বরাবর, একটা হওয়া উচিত উপরের দিক বরাবর, অর্থাৎ খাড়া লম্ব বরাবর আর কি। তো এটা থিটা মানে এটাও থিটা, এই কোণটা। এটা যদি থিটা হয় তাহলে এটা হবে টি কস থিটা উপরের দিক বরাবর কাজ করবে, এবং টি যে সাইন থিটা সেটা হচ্ছে ডান দিক বরাবর কাজ করা হচ্ছে, সেটা টি সাইন থিটা। এবং এখান থেকে আরেকটা জিনিস দেখো, এদের দুজনের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে। দুজনের মধ্যে হচ্ছে সেম পরিমাণ চার্জ দেওয়া, তাহলে অবশ্যই একটা বিকর্ষণ বল কাজ করবে। তাহলে ইলেকট্রিক যে বিকর্ষণ বলটা কাজ করবে সেটা কি এই দিক বরাবর কাজ করবে, এ হচ্ছে একে এই ডিরেকশন বরাবর একটা বিকর্ষণ বল দিবে। তো আমি এখন এখান থেকে যদি ফোর্স ব্যালেন্সটা করি তাহলে কি কি দেখতে পাওয়া যায় খেয়াল করো। দেখতে পাওয়া যায় অবশ্যই যেহেতু এটার ব্যালেন্সড অবস্থায় আছে তাহলে টি কস থিটার মান অ্যাকচুয়ালি এমজি এর সমান হওয়া উচিত, টি কস থিটা সমান এমজি, আর টি সাইন থিটা সমান এফই হওয়া উচিত। এফই মানে হচ্ছে আমার ইলেকট্রিক যে কুলম্ব বলের যে বলটা, কুলম্ব বল 1/4πε0 Q1 Q2/r², সেই জিনিসটা। আর এর মান দেয়া নেই, বাট লাগবেও না এই ম্যাথে আশা করি। টি সাইন থিটা সমান হচ্ছে কত তাহলে হবে এফই। এখন এই দুইটাকে যদি তুমি ভাগ করো, 2 থেকে যদি 1 ভাগ করো, টি টি কাটা যাবে, সাইন থিটা আর কস থিটা মিলে হয়ে যাবে ট্যান থিটা, এবং সেই ট্যান থিটা সমান আমি বলতে পারি এফই ডিভাইডেড বাই
এমজি বা আমার ওয়েট যেটা, ঠিক আছে। এখন এই জিনিসটা হচ্ছে কখন, যখন বাতাসে বাতাসে ঘটনাটা ঘটলো, ঠিক আছে। বাট যদি পানিতে ঘটতো, সেম জিনিস যখন পানিতে ঘটবে তখন কি কি চেঞ্জ হবে? পানিতে তুমি একটা বস্তুকে যখনই পানিতে ডুবাই দিবা তখন যেই ঘটনাটা ঘটবে, এই পানি একটা প্লবতা বলের কারণে তাকে উপরের দিকে ঠেলবে, উপরের দিকে একটা প্লবতা বল কাজ করবে এক্সট্রা। তাহলে পানিতে এক্সট্রা একটা বল এখানে আসবে উপরের সাইডে, সেটা আসবে হচ্ছে প্লবতা বল। তাহলে পানিতে যদি ফোর্স ব্যালেন্সটা করতাম আমি, সেটা এরকম আসতো, সেটা এদিকে আসতো ওই আগের মতোই টি সাইন থিটা, কোনো সমস্যা না, এটার মতোই আর কি। এ পাশ বরাবর বর হচ্ছে এফ ই আসতো, বাট অবশ্যই এফ ইটা কমে যাবে। কমে যাবে কেন? সূত্র কি? কোন একটা কুলম্ব বলের সূত্র হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। আর যখনই তুমি এটাকে পানিতে প্রবেশ করাচ্ছ, পানিতে তো এখন শূন্য মাধ্যম না, এটা হচ্ছে পানি মাধ্যম, তাহলে এখানে ইপসাইলন নট হলে হবে না, ইপসাইলন নট ইনটু কে বসবে। এই কারণে সেই কে এর ভ্যালুটা কিন্তু প্রশ্ন দেয়া আছে ডাইরেক্ট ইউজ হবো। তো এটা যেহেতু 80টা নিচে আসতেছে, নিচে মানে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে যেহেতু 80 মানটা ভাগ হয়ে যাচ্ছে, তার মানে আলটিমেটলি ফোর্সটা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে যাবে। এটা আমি এফি প্রাইম বলতে পারি, এই কারণে আমি এফি প্রাইম নাম দিলাম, ঠিক আছে। আগের মতো সেটা আর সেম ভ্যালু থাকবে না, বাতাসে যেই পরিমাণ বল কাজ করবে পানিতে কিন্তু সেম বল কাজ করবে না, চেঞ্জ হয়ে যাবে। এই কারণে এটাকে আমি নাম দিলাম এফি প্রাইম, এবং সেটার ভ্যালু হচ্ছে এরকম। এটা তাহলে অ্যাকচুয়ালি কি, আমার যে এফিটা আছে, আগের যে এফিটা আছে তার কে ভাগ, তাকে যদি আলটিমেটলি এই জিনিসটা কে যদি বাদ দাও তুমি, এই বাকি পোর্শনটা তো হচ্ছে এফি, একে যদি কে দ্বারা ভাগ করো তাহলে এফি প্রাইমটা পাওয়া যাবে। তাহলে এক কাজ করি, এটাকে আমি সাইডে লিখে রাখি যে এফি প্রাইম আর এফি এর মধ্যে যে সূত্রটা, এটা, ঠিক আছে। এটাকে আমি একটু পরে কাজে লাগাবো, থাক এটা এখানে থাক। আর কি কি থাকবে? ওই সুতার টানের টি কস থিটা উপরের দিকে থাকবে, কোনো সমস্যা না। শুধুমাত্র যেই প্রবলেমটা হচ্ছে, এইখানে যে আগে এমজি ছিল ওটা তো থাকবেই, কিন্তু পানি হচ্ছে উপরের দিকে একটা প্লবতা বল কাজ করবে, পানির প্লবতা বল হচ্ছে উপর দিয়ে কাজ করবে। এবং আমরা আর্কিমিডিসের সূত্র থেকে, 9 তোমরা পড়েছো, আর্কিমিডিসের সূত্র থেকে জানি যে প্লবতা বল হচ্ছে কোনো একটা বস্তু যতটুকু পানি অপসারণ করবে, এখানে যেহেতু আমি পানিতে ডুবাচ্ছি, যতটুকু পানি অপসারণ করবে তার পানির যে ওজনটা, সেটাই হচ্ছে প্লবতা বলের মান। তাহলে এখান থেকে আমি প্লবতা বল সমান কি বলতে পারি? প্লবতা প্লবতা বল এর মানটা হবে যেই পরিমাণ পানি সে সরিয়ে ফেলবে। কতটুকু পানি সরাবে সে? যে বলের আয়তন যতটুকু সেই পরিমাণ পানি তো সে সরিয়ে ফেলবে, তাই না, যখন সে ডুবাবে। তাহলে বলের আয়তন হচ্ছে ভি দেয়া, মানটা পরে বসাবো, আগে আমরা একটা সূত্র বের করবো তারপরে। এবং এই ভি আয়তনের পানি কিন্তু সে সমপরিমাণ আয়তনের পানি সে সরিয়ে ফেলবে। তাহলে এই আয়তন পানির ওজনটা কত? আমি যদি পানির আয়তন থেকে ওজন বের করতে চাই, প্রথমে আমাকে রো দ্বারা গুণ করতে হবে। পানির পানির রো দ্বারা গুণ করলে পানির ভর পাওয়া যায়, এই ভরকে যদি জি দ্বারা গুণ করি তাহলে ওজন পাওয়া যায়। তাহলে প্লবতা বলের ওজন হচ্ছে, আসলে সূত্র হবে রো ডাব্লিউ ভিজি, ডাব্লিউ মানে ওয়াটার আর কি। তাহলে এখানে আরেকটা বল কাজ করা হচ্ছে, সেটা হচ্ছে রো ওয়াটার ভি জি, প্লবতা বল। বোঝা গেছে কিনা দেখো, তো সব মুছে দিচ্ছি, যতটুকু কাজে লাগবে সেটা আমি রাখছি। তাহলে এটাই হচ্ছে আমার সেই প্লবতা বলটা, যেটা পানিতে এখন এক্সট্রা আসবে। এখন আবার আগের মতো বাতাসে যেরকম ভাবে করেছিলাম, পানিতে সেম ভাবে তুমি অ্যাপ্লাই করো, তাহলে টি সাইন থিটা সমান আসবে এফি প্রাইম, এবং টি কস থিটা সমান আসবে, এখন কি দেখো, টি কস থিটা সমান আসবে এমজি মাইনাস রো ভিজি, এমজি মাইনাস এটা, আলটিমেটলি এই দুটো যোগফল ইকুয়ালস টু এটা, এই দুটো যোগফল ইকুয়ালস টু এটা আমি একবারে লিখলাম, একটু একটা লাইন স্কিপ করে। তাহলে এখান থেকে তুমি যদি ট্যান থিটা অ্যাপ্লাই করো, তাহলে এখানে সাইন বাই কস করলে আবার ট্যান থিটা আসবে, এবং সেখান থেকে পাওয়া যাবে এফি প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে এমজি মাইনাস রো ভিজি, রো ভিজি, ঠিক আছে। এখন সূত্রে বলা আছে যে তুমি যখনই ভিতরে প্রবেশ করালে তোমার থিটার মানটা অপরিবর্তিত থাকলো, তার মানে আগের যে ট্যান থিটার মান, পরের যে ট্যান থিটার মান, দুইটা হচ্ছে সেম। এইটাই হচ্ছে শর্ত বলা আছে। তো সেখান থেকে আমাকে বের করতে হবে ভরের মানটা কত। তো সেটা কি করবো, তাহলে এখানকার ট্যান থিটা এখানকার ট্যান থিটা যদি সমান হয়, তাহলে আমি কি লিখতে পারবো, তাহলে এখান থেকে আমি বলতে পারি এফি প্রাইম ডিভাইডেড বাই এমজি মাইনাস রো
WVG এটা ইকুয়ালস টু FE বাই mg বলা যায়, FE বাই mg এটা বলা যাবে। খেয়াল করো এই FE এর পরিবর্তে তুমি কিন্তু এখন এটা লিখতে পারো K ইন্টু FE প্রাইম। FE এর পরিবর্তে আমি কি লিখতে পারি, K ইন্টু FE প্রাইম, একটা লাইন বাদ দেওয়ার কারণে আমি যাতে বারবার লেখা না লাগে। তাহলে দেখো FE কেটে যাচ্ছে, এখানে G কমন নিলেও জিও কেটে যাবে, তাহলে এখান থেকে একটা জিনিস আসবে, উপরে চলে আসবে হচ্ছে 1 বাই কত m মাইনাস রো WV সমান এখান থেকে আসবে K বাই m। আমার টার্গেট কি ছিল, আমার টার্গেট ছিল কিন্তু m এর ভ্যালুটা বের করা, ঠিক আছে না? তাহলে m এর ভ্যালুটা যদি বের করার টার্গেট হয় তাহলে কি করবে, আর গুণ করি একটু, আর গুণ করলে কি আসে দেখি, এখানে m আসে আর এখানে km প্লাস মাইনাস k রো WV। তাহলে এখান থেকে mটাকে পাশে ট্রান্সফার করি, তাহলে m কমন নিলে আসবে k মাইনাস 1 k রো WV, অর্থাৎ m সমান আসবে k রো WV ডিভাইডেড বাই k মাইনাস 1। আমি শুধু মাত্র মান বসাবো এখন, k হচ্ছে 80, সবগুলো হচ্ছে SI এককে বসাই, তাহলে SI এককে ভ্যালুটা আসবে। রো হচ্ছে 1000 গ্রাম পার সিসিতে দেওয়া, তুমি চাইলে এটাও বসাতে পারো, তাহলে গ্রামে একক উত্তরটা আসবে। তুমি যদি ভাবো যে এইভাবে বসাবো সমস্যা নেই, এইভাবে বসাই সমস্যা নেই। তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাই তো, সিসি মানে তো সেন্টিমিটার কিউব, তো রো হচ্ছে 1 বসাই, তাহলে ভিটা হচ্ছে সেন্টিমিটার কিউবে বসাইতে হবে, দেয়া আছে বলের আয়তন 2.5 ডিভাইডেড বাই k মাইনাস 1 মানে 80 মাইনাস 1। যেহেতু এটা আমি গ্রাম পার সিসিতে বসিয়েছি তাহলে আনসারটা তোমার গ্রামে আসবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে m সমান কত আসে, 2.53 গ্রাম। আমার এরকম আসছে, তোমাদের একটু চেক করে নিতে হবে যে এটা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? আশা করি বুঝতে পারা গেছে জিনিসটা। চলে আসবো আমরা 7 নম্বর প্রবলেমে। এখানে বলা যে এ এবং বি দুইটা যে বিন্দু আছে, এই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের মান নির্ণয় করো। তো সেটা নির্ণয় করার আগে প্রথম যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই টোটাল সার্কিটের তুল্য যে ক্যাপাসিটেন্স সেটা বের করতে হবে। তা আগে আমরা এক কাজ করি, এই দুইটা যেহেতু সিরিজে, তাহলে এদের জন্য হচ্ছে ক্যাপাসিটেন্সের মানটা বের করি। এটাকে আমি নাম দিই হচ্ছে C1, এই প্রথম লাইনটা। প্রথম লাইনের ক্যাপাসিটেন্স কীভাবে হবে, ওই 4 ইনভার্স ডিভাইডেড প্লাস হচ্ছে 4 ইনভার্স, তারপর হচ্ছে 12 ইনভার্স, তার উপরে আবার ইনভার্স। হিসাব করো কত আসে, আমার আসে 3 মাইক্রোফ্যারাডে। আবার এই যে সিরিজটা পরেরটা, এটাকে আমি C2 নাম দিই। এটা একই রকমভাবে 8 ইনভার্স প্লাস 20 ইনভার্স, তার উপরে ইনভার্স। ক্যালকুলেটর দিয়ে করে ফেলো, এত হিসাব করা লাগবে না। 40/7 মাইক্রোফ্যারাড। তাহলে C1 C2 বের হয়ে আসলো। আমি এখন বের করব ইকুইভ্যালেন্ট কত। ইকুইভ্যালেন্ট কীভাবে বের করব, সি ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে দুইটা, এখন এই দুইটা কি প্যারালালে আছে, তার মানে দুইটাকে যোগ করলেই হয়ে আছে C1 প্লাস C2। তাহলে এটা যদি হিসাব করি এটা আমার আসে 61/7, ঠিক আছে? তাহলে এত মাইক্রোফ্যারাডে আসলো। এখন ইকুইভ্যালেন্ট আসার পরে আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে এখানে টোটাল কি পরিমাণ চার্জ এখানে জমা হয় সেটা ভ্যালু বের করব। চার্জ বের করার সূত্র কি, চার্জের সূত্র হচ্ছে সি সমান কিউ বাই ভি, কিউ ডিভাইডেড বাই ভি। এই কিউটা হচ্ছে টোটাল কি পরিমাণ চার্জ জমা হচ্ছে সেটা। তাহলে কিউ এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে কিউ সমান আসবে সি ইকুইভ্যালেন্ট মান কত, 61/7 মাইক্রোফ্যারাডে ইন্টু হচ্ছে কত, ভি এর ভ্যালু কত 14, তাহলে এখানে আসবে 1.22 10 টু দি পাওয়ার -4 কুলম্ব। এটা হচ্ছে টোটাল চার্জের মানটা। আমাকে যেহেতু এই দুই পয়েন্টের বিভব বের করতে বলেছে, আমাকে প্রথমত করতে হবে যেটা, এই আলাদা আলাদা দুইটা লাইনের কিউ এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমি যদি এই লাইনের মধ্যে চার্জ বের করতে চাই কীভাবে করব, আবার এই সূত্র একটা করব, সি সমান কিউ বাই ভি, সি সমান কিউ বাই ভি। আমি যেহেতু এই লাইনের মধ্যে চার্জ বের করতে যাচ্ছি তাহলে এই লাইনের সি এর ভ্যালুটা বসাতে হবে। এই লাইনের সি এর ভ্যালুটাকে আমি কি নাম দিয়েছিলাম, C1। আর এই লাইনে কি পরিমাণ চার্জ জমা হবে সেটাকে আমি Q1 নাম দিই। আর ভি তো হচ্ছে আলটিমেটলি এই ভোল্টেজটাই তো পি আর কিউ, এই দুই পয়েন্টের ভোল্টেজ, তো ভি অ্যাকচুয়ালি ভি এর ভ্যালুটাই হবে। তাহলে এখান থেকে যদি হিসাব করি Q1 সমান C1 এর জায়গায় এটা বসাও মাইক্রোফ্যারাডে, ভি এর জায়গায় 14 বসাও,
দেখবে যে এটা আসবে 4.2 10⁻⁻5 ভোল্ট। তাহলে কিউ টু কত? আমি একই রকমভাবে কিউ টু বের করতে পারতাম, অথবা যেহেতু আমার কিউ বের করে আছে মেইন চার্জটা, তাহলে এটা থেকে যদি বিয়োগ করি আমি, চলে আসবে কি 8 × 10⁻⁻5 ভোল্ট। ঠিক আছে, তাহলে এই দুইটা ভোল্টেজের মান বের হয়ে আসলো, সরি চার্জের মান যদি বের হয় এখন তুমি ইজিলি করতে পারবা। সেটা কিভাবে খেয়াল করো, 14 ভোল্ট এই পাশ থেকে এখান পর্যন্ত আসছে। আমি কল্পনা করি যে এই যে ব্যাটারিটার ভোল্টেজ যেহেতু দেওয়া আছে 14, তাহলে এই পয়েন্টটার ভোল্টেজ হচ্ছে 14 আর এই পাশের পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0, তাহলে 14 - 0 = 14 এরকম আসে। তাহলে আমাকে বের করতে হবে এ বিন্দুর হচ্ছে বিভবের মান কত। তাহলে এ বিন্দুদের বিভবের মান বের করার জন্য আমি কনসেপ্টটা যেটা ইউজ করবো সেটা হচ্ছে সি সমান ওই একই সূত্র Q/V, বাট এই ভি এর জায়গায় ইউজ করব এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য। অর্থাৎ এইখান থেকে তোমার একটা বিভব আসলো, সে হচ্ছে যখন এই রোধের মধ্য দিয়ে চলে যাবে তখন কিছু পরিমাণ চার্জ সে এখানে জমা করবে, তাই না? এখানে জমা করবে এবং তার বিভবটা একটু এই বিন্দুতে এসে ফল করবে, কমে যাবে। তাহলে এই যে সূত্রটাকে আমি অ্যাপ্লাই করি, যেহেতু আমি এই লাইনের হচ্ছে চার্জের মানটা পেয়ে গেছি এবং দুইটা যেহেতু সিরিজে কানেক্টেড, তাহলে এর চার্জের মান যা, এর চার্জের মানও তা, অর্থাৎ Q1। এই সিরিজের জন্য আমি চার্জের ভ্যালুটাকে Q1 পেয়ে গেছি এবং এইটার জন্য আমি পেয়ে গেছি Q2। তাহলে আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি প্রথম শুধুমাত্র 4 মাইক্রোফ্যারাডের জন্য, উপরের 4 মাইক্রোফ্যারাডে শুধুমাত্র এই যে ক্যাপাসিটরটা আছে এর জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করি, কি আসবে? এটা আসবে হচ্ছে সি সমান কিউ মানে Q1 ডিভাইড বাই এই দুইটার বিভব পার্থক্য, অর্থাৎ ভিপি মাইনাস ভিএ। এখানে সি এর জায়গায় কত বসাবো? সি এর জায়গায় বসাবো আমি হচ্ছে এই যে 4 মাইক্রোফ্যারাডে, সেটা বসাও 4 × 10⁻⁻6। Q1 তো বের হলো, এটা 4.2 10⁻⁻5। এখানে ভিপি তো আমি ধরে নিয়েছি 14, মাইনাস হচ্ছে ভিএ, এটা আমি বের করতে চাচ্ছি। এটা যদি ক্যালকুলেট করি তোমাকে ভিএ এর মান দিয়ে দিবে, ভি এর ভ্যালু আসে 3.5। সেমভাবে সেম কাজটাই যদি আমি পরের এই ভোল্টটার জন্য করি, 8 মাইক্রোফ্যারাড এই ক্যাপাসিটরটার জন্য করি, কত আসবে? এটা আসবে হচ্ছে সি সমান Q2 ডিভাইডেড বাই ভিপি মাইনাস ভিবি করা যায়। তো ভ্যালু বসাই, এবার সি এর পরিবর্তে কি বসাবো? 8 মাইক্রোফ্যারাডে Q2 এর জায়গায় বসাবো হচ্ছে কত ছিল, এটা হচ্ছে 80 বের হয়েছিল, 8 × 10⁻⁻5। আর ভিপি কত? 14। ভিবি আমি বের করতে ইচ্ছুক, অর্থাৎ ভিবি সমান বের হয় 4 ভোল্ট। আমাকে বের করতে বলছে এই দুইটার বিভব পার্থক্য বের করতে। তাহলে আলটিমেটলি অতএব ভিএ মাইনাস ভিবি সমান আসবে বিভব পার্থক্য 3.5 - 4। এটা নেগেটিভ আসছে কারণ হচ্ছে বি এর হচ্ছে বিভব পার্থক্যটা বেশি, মানে বিভবের মানটা বেশি এই কারণে। বাট এটি হচ্ছে তোমার আনসার। দেখো বুঝতে পারা গেছে কিনা। চলে আসছে পরবর্তী প্রবলেমে। এখানে বলা আছে দেখো এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। এখানে এ আর বি বিন্দু আসলে এখানে দেওয়া ছিল, এটা হচ্ছে এ বিন্দু ছিল, এটা বি বিন্দু। বাট এখানে প্রবলেমটা হচ্ছে এই যে ক্যাপাসিটরের সিরিজটা, এটা একটা ইনফাইনাইট সিরিজ, এটা কখনো শেষ হবে না। এটা করার আগে তোমাদের একটু আমি জটিল সংখ্যার একটা প্রবলেমে চলে যাই। মানে অদ্ভুত লাগতেছে কেন জটিল সংখ্যা জিজ্ঞেস করতেছি। জটিল সংখ্যা চ্যাপ্টারে তোমাদের কিছু প্রবলেম দেয়া ছিল এরকম টাইপের, মনে পড়ে কিনা দেখো। √2 প্লাস √2 প্লাস √2 প্লাস চলতেছে ইনফিনিটি পর্যন্ত। তোমাকে বলা হতো যে এটার মান নির্ণয় করো। কীভাবে করতে তুমি? যারা জটিল সংখ্যা করেছো তারা অবশ্যই জানো, যারা এই ভিডিও দেখছো আশা করি সবাই হচ্ছে জটিল সংখ্যা অবশ্যই করে আসছো। এখানে আমরা কী করতাম, আমি ধরে নিতাম, ধরি এটা সমান এক্স। তো দেখো যেহেতু একই প্যাটার্ন বারবার রিপিট হচ্ছে, আমি করে দিতাম কি, একটা বার ওটাকে লিখে আলটিমেটলি সেম জিনিসই তো বারবার আসছে, তাহলে সম্পূর্ণ জিনিসটার ভ্যালু যেহেতু আমি এক্স ধরে নিয়েছি, তার মানে এতটুক অংশের ভ্যালু কি আলটিমেটলি এক্সের সমানই হওয়া উচিত। তাহলে এই সম্পূর্ণ ইনফাইনাইট যে সিরিজটা আছে এর পরিবর্তে আমি কিন্তু এক্স লিখতে পারি। তাহলে দেখো এত বড় একটা ইনফাইনাইট সিরিজটা একটা ছোট্ট একটা জিনিসে কনভার্ট হয়ে গেল। এখান থেকে কি আসবে? এক্স স্কোয়ার সমান 2 + x, দেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 = 0। দেন এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা বের করতাম
নর্মাল যে ফর্মেটা, নর্মাল নিয়মে সেটা। এই কাজটাই আমি এখন এইভাবে করব, যে আমি এখন দেখব এই যে একটা জিনিস আছে অনেকগুলো ক্যাপাসিটর দিয়ে একটা প্যাটার্ন তৈরি করা, এই প্যাটার্নের মধ্যে কোন জিনিসটা বারবার রিপিট হচ্ছে, যতটুকু রিপিট হচ্ছে সেই জিনিসটাকে আমি এক্স কল্পনা করে নিয়ে নিব। তাহলেই হচ্ছে যে এই সিরিজটা একটু কি ইনফাইনাইট ছিল, সেটা একটা ফাইনাইট একটা সিরিজে, ফাইনাইট একটা ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে। সেটা করবো। দেখো এখানে দেখো একটা হচ্ছে ক্যাপাসিটর, তার সাথে আরেকটা, তার সাথে আরেকটা, এইভাবে এই এই জিনিসটাই কিন্তু একটু পরে আবার রিপিট হচ্ছে, আবার একটা, একটা একটা, আবার রিপিট হচ্ছে, একটা 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 চলতে থাকবে। তার মানে এতটুকু পার্ট, এতটুকু যে পার্ট আছে এটা হচ্ছে আমার ফিক্সড জিনিস, এবং এই সিকোয়েন্সটাই হচ্ছে বারবার ধরে রিপিট হয়। আমাকে যদি বলা হয় যে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্বের মান নির্ণয় করো, তাহলে এ এবং বি এর মধ্যে যে তুল্য যে ক্যাপাসিটেন্স, যেটাকে আমি সিইকিউ, এটাকে আমি এক্স কল্পনা করে নিই, যে আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটাকে আমি এক্স কল্পনা করে নিব। তাহলে এ থেকে বি এর মধ্যে ক্যাপাসিটেন্সটাকে যদি আমি এক্স কল্পনা করি, তাহলে দেখো তো এই সম্পূর্ণ জিনিসটাকে আমি কীভাবে লিখতে পারি না বা ড্র করতে পারি না, যে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এবং এখানে হচ্ছে একটা ক্যাপাসিটর আছে, তারপরে একটা ক্যাপাসিটর আছে, তারপর আরেকটা ক্যাপাসিটর, এবং এর একটু পরে এই জিনিসটা আবার রিপিট হচ্ছে। তার মানে যে ইকুইভ্যালেন্ট আমি ক্যাপাসিটরটা বের করতে চাচ্ছি এই দুই পয়েন্টের মধ্যে, যে ক্যাপাসিটেন্সটাকে আমি হচ্ছে এক্স কল্পনা করছিলাম, সেই এক্সটাই কিন্তু আবার রিপিট হচ্ছে। তার মানে আলটিমেটলি এই জায়গায় যদি আমি আরেকটা ক্যাপাসিটর বসিয়ে সেটাকে এক্স নাম দেই, এতে কি কোনো ভুল হবে? একটু আগে যে জটিল সংখ্যার কনসেপ্টটা বললাম তার মতো করে চিন্তা করো, যে এই সম্পূর্ণ জিনিসটার ক্যাপাসিটেন্সটা যা হবে সেটা আলটিমেটলি এই দুই বিন্দুর যে ক্যাপাসিটেন্সটা সেটাই তো, সেটা তো বারবার রিপিট হচ্ছে। এখন দেখো এটার মান সি, এটা সি, এটা সি, এটা হচ্ছে এক্স। আমার টার্গেট হচ্ছে এক্সটা বের করা। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে এই তিনটা সিরিজে কানেক্টেড, তার সাথে এটা প্যারালাল। কিভাবে করব? যারা যারা সিরিজে কানেক্টেড থাকে তাহলে সূত্র কি ছিল? প্রথমটাকে ইনভার্স, প্লাস দ্বিতীয়টাকে ইনভার্স, প্লাস তৃতীয়টাকে ইনভার্স। আচ্ছা, ইনভার্স না লিখে লিখি 1/c প্লাস 1/x প্লাস 1/c, এই সম্পূর্ণটাকে ইনভার্স, এরপরে হচ্ছে এটা যোগ, সিটা যোগ, তাই তো? এই তিনটা সিরিজে, এই কারণে ইনভার্স করে লিখলাম, তার সাথে এটা আবার প্যারালালে, এই কারণে যোগ আকারে লিখলাম। করে ফেলো। কত আসে? দশমিক যদি 20টা আসে সি এক্স, তাহলে সি বাদ দিলে এখানে থাকে এক্স, এখানে থাকে সি, এখানে থাকে এক্স ইনভার্স 1 প্লাস সি। উল্টে গেলে কি হবে? উপরে আসবে সি এক্স, যেহেতু ইনভার্স আছে, নিচে হয়ে যাবে 2x প্লাস সি, এর সাথে সি যোগ করে দাও দশমিক করে, এটা আসবে 2x প্লাস সি, উপরে হবে সি এক্স, এখানে হবে 2cx প্লাস সি স্কোয়ার, এখানে আর গুণ করে দাও, এটা হচ্ছে আলটিমেটলি এক্স এর ভ্যালু, তাই না? আর গুণ করো, কত আসে? 2x স্কোয়ার প্লাস সি এক্স, এখানে আসে 2cx, cx মানে 3cx প্লাস সি স্কোয়ার, তারপর আসবে হচ্ছে এক পাশে ট্রান্সফার করি, 2x স্কোয়ার মাইনাস 2cx মাইনাস সি স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এই জিনিসটাকে হচ্ছে আমি একটু সমাধান করব। এটাকে একটা হচ্ছে দ্বিপদী একটা সমীকরণ, সরি দ্বিপদী না, বহুপদী সমীকরণ একটা, যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করার সূত্র তো আমরা জানি, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার 4ac, এটাই আর কি অ্যাপ্লাই করবো। মাইনাস বি মানে মাইনাস দিয়ে -2 মানে +2 আর কি, 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা, এখানে সি ছিল কিন্তু, সরি, এটা সি মানে মিস করে গেছি, সি ইনক্লুড করতে হবে। এক্স এর সহগটা আর কি, সহজ কথা, এক্স এর সহগটাই হচ্ছে বি। তাহলে তারপর কি? বি স্কোয়ার মানে 4c স্কোয়ার মাইনাস 4a মানে 2, আর সি মানে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে এখানে ভিতরে। একটু জুম করি, এটা মাইনাসটা থাকবে না, এখানে প্লাস হবে। আর নিচে কি? নিচে হচ্ছে 2a, 2 ইন্টু এ মানে 2, এখানে কত আসছে? 2c, আর এখানে কত আসবে? 4 2 8, 8 4 12, 12কে রুট করলে কত আসে? 2√3, এর সাথে c, তারপরে হচ্ছে 2/2 মানে 2 × 2 4,
এই 4 দ্বারা যদি ভাগ করে দাও কত আসবে? এখানে আসবে হচ্ছে সি প্লাস মাইনাস √3c ডিভাইডেড বাই 2। এখন নেগেটিভটা ধরলে কি হবে? একটা সি থেকে √3c বাদ নেগেটিভ হবে, এটা তো নেগেটিভ একটা ভ্যালু চলে আসে। তো এই তুল্য রোধ ধারকত্ব তুল্য ধারকত্বের মান তো আর নেগেটিভ হবে না, তাই না? তাহলে নেগেটিভ চিহ্নটা আসলে হবে না। তাহলে তোমার আনসার হবে, আনসার কি হওয়া উচিত? তোমার এক্স এর ভ্যালু, যেটাকে তুমি সি ইকুইভ্যালেন্ট ধরেছিলে, তাই তো, তুল্য ধারকত্ব ধরেছিলে, সেটা সমান হওয়া উচিত সি প্লাস √3c ডিভাইডেড বাই 2। মাইনাসটা হবে না কেন? কারণ এটা একটা নেগেটিভ ভ্যালু প্রদর্শন করে। তাহলে এখানে তুমি যদি দশমিকে আনতে চাও আনতে পারো, এটা আনসার রাখতে পারো, অথবা 1.366c এর মতো আসে। যাই হোক, মেইন জিনিসটা হচ্ছে বুঝতে পারা গেছে কিনা। এরকম আসলে প্যাটার্নটা দেখবো, কোন প্যাটার্নটা ফলো করে একবার নিব, বাকিটা ইকুইভ্যালেন্ট করে দিব। অনেকভাবে আসতে পারে জিনিসটা। লাস্ট প্রবলেম আজকের, এটা তুলনামূলক সহজ, জাস্ট আমি আলোচনা করলেই হয়ে যাবে। কি বলেছে দেখো, একটি অচার্জিত বস্তু সি কে প্রথমে এর সংস্পর্শে, পরবর্তীতে বি এর সংস্পর্শে আনা হয়। প্রথমে এর সাথে, তারপর বি এর সাথে। এরপর সি উভয় চার্জের মধ্যবিন্দুতে স্থাপন করা হলো। সি এর উপর মোট প্রযুক্ত বলের মান নির্ণয় করো। যেখানে এখানে বলা আছে যে এ বি সি সবগুলো হচ্ছে সম আকারের এবং সম প্রকৃতির পরিবাহী গোলক। লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা না হলে অন্য কিছু হতো, ওটা আলোচনা যাচ্ছি না। একটাও যদি আকার ছোট বড় হতো তাহলে কিন্তু এত ইজিলি করতে পারতো না ম্যাথটা। সম আকার যেহেতু বলে দিয়েছে, তাহলে ম্যাথটা ইজি হয়ে গেছে, আসলে তুমি খুব সহজেই করতে পারবে। তো এখানে যদি হচ্ছে তোমার, যেহেতু বলা আছে কি, এই সি যে বস্তুটি আছে একে প্রথমে তো অচার্জিত ছিল, প্রথমে এর সাথে কানেক্ট করেছে। আমরা কি জানি, দুইটা বস্তুকে যদি আমি হচ্ছে কানেক্ট করে দেই, তারা যদি সেম আকারের হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত তাদের ভোল্টেজ সেম না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের চার্জের আদান প্রদান করতে থাকবে। যেহেতু সেম আকারের, তার মানে দুইজনই আসলে সেম একটা ধারকত্ব বিশিষ্ট, অর্থাৎ সেম পরিমাণ চার্জ ধারণ করতে পারে একই ভোল্টেজে। তাহলে যখনই তুমি সি যে বস্তুটি আছে তাকে এর সাথে কানেক্ট করে দিবা প্রথমবার, তখন হচ্ছে এই 20 যে চার্জটা আছে এটা হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে অর্ধেক অর্ধেক হয়ে যাবে এখানে। তাহলে এখানে 0 ছিল, এখানে +20 ছিল, তার মানে এখন দুইজনের মধ্যেই এর মধ্যে হয়ে যাবে এখন 10, আর সি এর মধ্যে হয়ে যাবে 10, অর্ধেক হয়ে গেল। তাহলে এ হচ্ছে 10 হয়ে গেছে, এটা ফিক্সড হয়ে গেছে। এখন করলা কি, তুমি একে চার্জ করার পরে, সংস্পর্শে আনার পরে একে আবার বি এর সংস্পর্শে নিয়ে আসছো, এবং বিও হচ্ছে আবার কি এর মতোই সম প্রকৃতির সম আকারের। তাহলে কি হবে, যেহেতু সেম আবার টাইপ, তার মানে এই দুইটার গড় এখন দুইটার মধ্যে হয়ে যাবে। তাহলে পরবর্তীতে এই সি ছিল হচ্ছে 10, বি ছিল হচ্ছে 20, এদের যদি গড় করো কত হয়, 20 + 10 ডিভাইডেড বাই 2 মানে 15 করে। তাহলে পরবর্তী সংস্পর্শ করার পর বি হয়ে যাবে 15, 30-এর অর্ধেক, সিও হয়ে যাবে 15, 30-এর অর্ধেক। তাহলে এগুলোই হচ্ছে তাদের ফাইনাল চার্জ, যদি তুমি বক্স করে দিয়েছি। তাহলে সব কিছু টাচ করার পরে এ হচ্ছে 10, বি এবং সি উভয় হচ্ছে 15-15 করে। বর্তমানে এখন কনফিগারেশনটা কি, এই যে দুইটা গোলক আছে এ বি, এর মাঝামাঝি জায়গায় আমি হচ্ছে সি কে দিয়ে দিয়েছি। তাহলে এটা এ, এটা বি, এটা ছোট মনে হচ্ছে বা ছোট না, সেম আকারের, এটা হচ্ছে সি, এবং এদের মধ্যবর্তী দূরত্ব কি, 5-এর অর্ধেক 2.5, এবং এদের মধ্যে দূরত্ব হচ্ছে 2.5, এবং এর চার্জ হচ্ছে 10 কুলম, এটা হচ্ছে 15 কুলম, এটা হচ্ছে 15 কুলম। তো সবাই যেহেতু তোমার পজিটিভ চার্জ আসলো, তার মানে বি হচ্ছে সি কে বিকর্ষণ করবে এই ডিরেকশন বরাবর, এটা আলাদা কালারে দিই একটু, এই দিক বরাবর বিকর্ষণ করবে বি সি কে। সেমভাবে এও কিন্তু সি কে এদিক বরাবর বিকর্ষণ করবে, কারণ তারা সেম চার্জ, পজিটিভ সবাই। তাহলে লব্ধি চার্জটা কত হবে, এর বলের বিয়োগফলটা, সেটাই হচ্ছে লব্ধির মান হওয়া উচিত। তাহলে কাজ করি, প্রথমে হচ্ছে আমরা বের করার ট্রাই করি যে এই 10 কুলম বলটা এটাকে সি এর উপর কি পরিমাণ বল প্রয়োগ করে। তাহলে কি বের করবো, এটাকে আমি এফ এসি বলি। এ হচ্ছে সি এর উপর যে বলটা প্রয়োগ করছে, তাহলে 9 × 10⁹ Q1 Q2/r²। তাহলে Q1 কত, 10 × 15 ডিভাইড বাই 2.5², এটা আসবে 2.16 10⁻11 নিউটন। সেমভাবে বি সি এর উপর একটা বল প্রয়োগ করবে, এটা 9 × 10⁹
Q1 Q2 অর্থাৎ 15 ইন্টু 15 ডিভাইডেড বাই আর স্কোয়ার মানে 2.5 স্কোয়ার। এটা যদি হিসাব করি এটা আসে 3.24 10 টু দি পাওয়ার 11 নিউটন। এখন এই দুটো যদি বিয়োগ করা হয় তাহলে তুমি লব্ধি পেয়ে যাবে নেট যে ফোর্সটা। নেট ফোর্স কী হবে? সাধারণত আমরা বড়টা থেকে ছোটোটা বিয়োগ করি, তাহলে এফ বিসি মাইনাস এফ এসি এটা করলে আমার এসেছে 1.08 10 টু দি পাওয়ার 11 নিউটন। এটাই হচ্ছে আনসার হওয়া উচিত। তো অনেকগুলো প্রশ্ন আমি পেয়েছিলাম তোমাদের কাছ থেকে, তার মধ্যে থেকে আমি বেছে বেছে যেগুলো মনে হচ্ছে ডিসকাস করার মতো সেগুলো করেছি। আর কিছু ম্যাথ হচ্ছে সেম টাইপেরই এসেছিলো, মানে একই ম্যাথ হচ্ছে সেট আলাদা সেটে হচ্ছে জাস্ট মানটা চেঞ্জ করা। যেমন এই টাইপেরই ম্যাথ হচ্ছে কয়েকটা দেখলাম আমি। তারপর এই সেম ম্যাথটা হচ্ছে বিভিন্নভাবে এসেছিলো, কখনো কোথাও মান দেয়া আছে, কখনো হচ্ছে মান দেয়া নাই, এক একভাবে বাট টাইপটা সিমিলার। সো একটা আলোচনা করলাম। আবার এরও হচ্ছে দুইটা কনফিগারেশন দেখলাম দুই জায়গায়। এখানে হচ্ছে একটা সেটে দেখলাম যে 3K এর পরিবর্তে সামথিং অন্য একটা দেয়া ছিল। সো এটা হচ্ছে আলাদা রকম আসবে। তো আমি বেছে বেছে এই 9টা প্রশ্ন আর কি সলভ করিয়েছি। যদি তারপরও কারো সমস্যা থাকে বুঝতে, তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানাতে পারো। এবং সবার মধ্যে তোমাদের যে ফ্রেন্ডসগুলো আছে তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে সবাই হচ্ছে এগুলো দেখতে পারে এবং এখান থেকে কিছু না কিছু উপকৃত হতে পারে। তো এই ছিল আজকের। পরবর্তী দিনে আমরা নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।